সবাইকে আমার হ্যাপি মিস্টেক্স চ্যানেলে স্বাগত। আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর প্র্যাকটিস পুরোদমে চলছে। আজ আবারও নতুন কিছু শেখা। ইংরেজিতে অনেক শব্দ এরকম থাকে যেখানে কিছু লেটার্স থাকে যারা একদম চুপচাপ থাকে, কোনো কথা বলে না। আজ আমরা সেগুলো শিখে নিই। কী করে বুঝবো? দেখো, যখনই তোমরা দেখবে যে এন এন ওদের এনের আগে যদি জি কিংবা কে থাকে, জি কিংবা কে থাকে, তারপর যদি এন থাকে, ওরা কি থাকে? সাইলেন্ট, একদম কথা বলে না। তাহলে উচ্চারণটা কোথা থেকে হবে? এখান থেকে, ন্যাশ, এখান থেকে উচ্চারণটা হবে। বোঝা গেল? তেমনি এটা কোথা থেকে উচ্চারণ হয়? এটা তো তোমাদেরও খুব নোন ওয়ার্ড। তাহলে আমরা কি উচ্চারণ করব? নো। এখন কথা হচ্ছে, এটা তো পরিচিত শব্দ। অপরিচিত শব্দ হলে তখন তোমরা এটা মনে রেখো যে জি কিংবা কে তারপর যদি এন আসে তখন এই লেটার দুটো সাইলেন্ট থাকে। নেক্সট, এই শব্দটা তো পরিচিত, কিন্তু অপরিচিত হলে তখন এক্ষেত্রেও তাই। তুমি কেবল দেখবে যে ডাব্লিউ, ডাব্লিউর পর কি আর আছে? তেমন হলে এই ডাব্লিউ কি থাকবে? সাইলেন্ট। উচ্চারণ এখান থেকে। ঠিক যেরকম ধরো এই যে এই শব্দটা ধরো, কোথা থেকে উচ্চারণ করবে? রিস্ট, রাইট। কি ঠিক? নেক্সট, এইবার এই যে শব্দ দুটো দেখছো, অনেক ক্ষেত্রে আমাদের এই উচ্চারণগুলোতে গন্ডগোল হয়। বলো তো, এরকম উচ্চারণ কি করি আমরা? বম্ব, কম্ব। কিন্তু বিষয়টা হচ্ছে এম, এম এর পর যদি বি থাকে, এটা পেছনের দিকে, এইগুলো তো তুমি কি দেখলে? সামনের লেটার্সগুলো চুপচাপ। এক্ষেত্রে এম, এম সেটা যেখানেই থাকুক, তারপর বি থাকলে জেনারেলি, এই কথাটা কেন বলছি বা আগেও বলেছি, সাধারণত জেনারেলি, কেননা ইংরেজিতে আবার এক্সেপশনও অনেক আছে। হতেই পারে আগামী দিনে এমন কোনো শব্দ দেখলে সেখানে হয়তো নিয়মগুলো যাচ্ছে না, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ ব্যতিক্রম বা এক্সেপশন থাকতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে যেই বিষয়গুলো প্রযোজ্য আমরা সেগুলি মনে রাখার চেষ্টা করছি। কেমন? বেশ, তাহলে এম এর পরে বি থাকলে ও কি থাকবে? সাইলেন্ট। তাহলে উচ্চারণ কি করবে এখন থেকে? খম, খম। ওই যেরকম তোমাকে সি এর উচ্চারণটা, এটার ক্ষেত্রে কি? বম। আর এটার উচ্চারণ কি? কম। সি এর উচ্চারণটা আমরা কিরকম করতাম? খ্যাট। তাহলে ওই জন্য সি ও এম এই পর্যন্ত তুমি উচ্চারণ করবে। খম, কাম না কিন্তু, খম বা বম। এটা কি হবে? বম। তাহলে আর আমরা এখানে কি বিটাকে উচ্চারণ করব না। ঠিক আছে, এরপর আরও কয়েকটা বলে দিই। যেমন ধরো এ এল, শব্দে এ এল আছে, তারপর ধরো এফ আছে, কিংবা কে আছে, কিংবা এম আছে, কিংবা ভি। এই চারটে একটু মনে রাখতে হবে, একটু তো পরিশ্রম করতেই হবে, একটু বারবার করে রিভিশন দিয়ে, আর অবশ্যই নোট ডাউন করবে। তো এফ, কে, এম, ভি যদি এ এল এর পর আসে তখন এই এলটা সাইলেন্ট, কিচ্ছু বোঝা যাচ্ছে না। উদাহরণ নিয়ে, এইচ, এ, এল, এফ হলো, এই আমার এ এল, এই আমার এফ এসেছে। তুমি উচ্চারণ কি করো? হাফ, হালফ করি আমরা। তাহলে সাইলেন্ট কে হচ্ছে? এই এলটা কি হচ্ছে? সাইলেন্ট হচ্ছে, রাইট? এবার একটা কে দিয়ে দেখি। টি, এ, এল, কে, কি উচ্চারণ হবে? টক। ঠিক, এল উচ্চারণ করছি, টল্ক নয়। চলো আবারও দেখি। সি, এ,
LM কি উচ্চারণ করি? calm, calm down, শান্ত হও। ওটা কিন্তু ওই COM calm down নয়, শান্ত হও যখন আমরা বলি তখন বানানটা কি হবে? এইটা উচ্চারণটা কি হবে আমাদের? calm। কেন এল সাইলেন্ট? কেন সাইলেন্ট এখন বোঝা গেল তো? তুমি যখনই এই ছকটা মনে রাখবে, আমি এটা আগেও বলেছি, অপরিচিত শব্দগুলো তোমরা অনায়াসে উচ্চারণ করতে পারবে। নেক্সট ধরো এটারই আমি যদি আজকে প্লুরাল করি, হবস, উচ্চারণ কি হয়? এই পর্যন্ত, এটা কি সাইলেন্ট, হবস। কি চলবে? তাহলে ইংরেজিতে এইভাবে কিছু লেটার্স থাকে যেগুলো থাকে সাইলেন্ট, যারা তো উচ্চারণের মধ্যে আসে না, কিন্তু আমাকে বানানের ক্ষেত্রে ওদের উপস্থিতি অবশ্যই মাথায় রাখতে হবে। তোমাদের জানা এই রুলসগুলোর বাইরেও আরও দু একটা এরকম শব্দ লেখে তো, যেখানে লেটার্স সাইলেন্ট থাকে। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, এবং ততক্ষণ পর্যন্ত একদম ঠিক, কিপ মেকিং মিস্টেকস, কিপ লার্নিং।